এই চকচকে ও কোলাহলময় পৃথিবীতে মাঝে মাঝে দেখা যায় সবচেয়ে কঠিন ও ভারী বোঝা চাপে সেই সব কাঁধের যা ইতিমধ্যে ভাগ্যের নিষ্ঠুর চাবুকে নত হয়ে ঝুঁকে পড়েছে। মানুষের প্রকৃত মর্যাদা তার বাহ্যিক পোশাক বা আড়ম্বরে নয়, বরং তার অন্তরের অকপট সততা ও নিঃস্বার্থ করুণায় নির্ধারিত হয়। তবু আক্ষেপের বিষয় এই যে এই সমাজ প্রায়শই শুধুমাত্র পোশাক আর সামাজিক অবস্থান দেখে তার রায় ঘোষণা করে দেয়। দিল্লির তীব্র প্রখর রোদ আর ছুটন্ত ব্যস্ত রাস্তার মাঝে মেঘা তার পুরনো আর খটখটে স্কুটিতে এক ডেলিভারি থেকে অন্য ডেলিভারির দিকে পাগলের মতো ছুটছিল। তার কপাল থেকে ঘাম ঝরে চোখের ভেতরে যাচ্ছিল, কিন্তু সেটা মোছার মতো ফুরসতও তার কাছে ছিল না। মেঘা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে তার কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করা এক নির্ভীক যোদ্ধা ছিল। তার ছোট ভাই রিয়ান গত ১ মাস ধরে শহরের সরকারি হাসপাতালের বিছানায় জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল। তার হৃদযন্ত্রের একটি বড় অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকার কঠোর প্রয়োজন ছিল, আর মেঘার কাছে তার অটল সাহস আর এই ছোটখাটো ডেলিভারির চাকরি ছাড়া আর কিছুই ছিল না। সে দিন-রাত ক্লান্তিহীনভাবে কাজ করত, অনেক সময় না খেয়ে থাকত, শুধু কোনোভাবে এক এক পয়সা জমাচ্ছিল যাতে তার একমাত্র ভাইয়ের নিঃশ্বাসের সুতো ছিঁড়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। আজকের দুপুরেও সে একটি অনেক বড় আর আলিশান বাংলোয় খাবার পৌঁছে দেওয়ার অর্ডার পেয়েছিল। এই এলাকাটি শহরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী লোকেদের ছিল, যেখানের বাতাসেও সম্পদ আর অহংকারের গন্ধ আসত। মেঘা যখন সেই বিশাল লোহার রাজকীয় গেট দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন সেই বাংলোর চাকচিক্য দেখে এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। সে তার স্কুটি এক কোণে চুপচাপ দাঁড় করালো এবং খাবারের প্যাকেট নিয়ে প্রধান দরজার দিকে ধীরে ধীরে এগোল। দরজা একজন ইউনিফর্ম পরা চাকর খুলল, কিন্তু তখনই ভেতর থেকে একটি অত্যন্ত তীক্ষ্ণ, বিধিয়ে দেওয়া এবং অহংকারী কণ্ঠস্বর এলো। সে ছিল শ্রেয়া, সেই প্রাসাদের মতো বাংলোর মালকিন এবং শহরের এক অনেক বড় শিল্পপতির একমাত্র বখাটে মেয়ে। শ্রেয়ার মুখে এক অদ্ভুত গর্ব আর ঘৃণার ভাব ছিল, যেন সে দুনিয়ার প্রতিটি গরিব মানুষকে তার জুতোর ডগায় রাখে। সে কোনো কথা না শুনেই মেঘার হাত থেকে সেই প্যাকেটটি ছো মেরে ছিনিয়ে নিল এবং পুরো শক্তি দিয়ে সেটি মেঝেতে ছুঁড়ে ফেলল। ঝটকায় খাবারের ডাব্বা খুলে গেল এবং সব দামি খাবার সেই পরিষ্কার পরিচ্ছন্ন মার্বেল মেঝেতে বিশ্রীভাবে ছড়িয়ে পড়ল। মেঘা এসব দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে এবং কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আপনি এটা কি করলেন? এতে আমার কোনো দোষ ছিল না। আমি তো শুধু পুরো সততার সাথে সময় মতো আপনার অর্ডার এখানে পৌঁছে দিয়েছি। শ্রেয়া এক অত্যন্ত ব্যঙ্গাত্মক এবং নিষ্ঠুর হাসির সাথে মেঘাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হলো আমার সামনে মাথা তুলে মুখে মুখ করার? তোমাদের মতো রাস্তাঘাট থেকে উঠে আসা অশিক্ষিত মেয়েদের আমার বাড়িতে এইটুকুই যোগ্যতা। তুমি যেই নিম্নমানের খাবার এনেছো তার গন্ধ আমার একদমই পছন্দ হয়নি। এখন কোনো তামাশা না করে চুপচাপ হাঁটু গেড়ে বসো এবং তোমার এই নোংরা হাত দিয়ে এই সব আবর্জনা পরিষ্কার করো। মেহার বড় বড় চোখে অসহায়ত্বের অশ্রু টলমল করতে লাগল। তার আত্মা এবং আত্মসম্মানে খুব গভীর আঘাত লেগেছিল। সে এক মুহূর্তের জন্য সবকিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই হঠাৎ তার অসুস্থ ভাইয়ের সেই ফ্যাকাশে আর ব্যথায় ভরা মুখ মনে পড়ে গেল। যদি সে আজই চাকরি থেকে বের করে দেওয়া হয় বা তার উপর কোনো জরিমানা করা হয়, তবে তার ভাই কখনো সুস্থ হতে পারবে না। সমাজের এটি কেমন ভয়ঙ্কর পরিহাস ছিল, যে একপাশে খিদে কাতর অসহায় মানুষ আর অন্যদিকে এমন পাথরের হৃদয়ের মানুষ যারা শুধু নিজের মিথ্যে অহংকার মেটানোর জন্য অন্য আর মনুষ্যত্ব উভয়েরই প্রকাশ্যে অপমান করছিল। নিজের কাঁপতে থাকা এবং দুর্বল হয়ে পড়া হাঁটুগুলোকে মাটিতে ঠেকিয়ে মেঘা তার চোখ থেকে পড়া তপ্ত অশ্রু লোকোনোর অনেক চেষ্টা করল এবং চুপচাপ মেঝেতে ছড়িয়ে থাকা সেই সব খাবার কুড়োতে লাগল। শ্রেয়া এবং তার কিছু ধনী বন্ধু সেখানে মজা করে দাঁড়িয়ে সেই অসহায় এবং ক্রন্দনরত মেয়ের অসহায়ত্বের ওপর জোরে জোরে অট্টহাসি হাসছিল। তাদের প্রতিটি অট্টহাসির সাথে মেঘার হৃদয় ভেতর পর্যন্ত ক্ষতবিক্ষত হচ্ছিল। প্রতিটি খাবারের টুকরো হাতে তোলার সময় মেঘা নিজের কাছে একটি অনেক বড় ওয়াদা করল যে সে এই পরিস্থিতির কাছে কখনো হার মানবে না। যখন সে পুরো মেঝে ভালোভাবে পরিষ্কার করে দিল, তখন শ্রেয়া কিছু ১০০ টাকার নোট তার মুখের উপর এমনভাবে ছুঁড়ে মারল যেন কোনো অস্পৃশ্য ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। মেঘা তার অপমান গিলে ফেলে চুপচাপ সেই টাকাগুলো তুলে নিল এবং ভারী কদমে সেই নরকের মতো বাংলো থেকে বাইরে বেরিয়ে এলো।
বাইরে আসতেই তার চেপে রাখা ডুঁকড়ে কান্না বেরিয়ে এলো, কিন্তু সে ভালো করেই জানত যে এটি কাঁদার বা থেমে থাকার সময় নয়। তাকে তার পরবর্তী ডেলিভারির জন্য তক্ষুনি বেরোতে হবে। নিজের সজল চোখগুলো শক্ত করে মুছে সে তার পুরনো স্কুটি স্টার্ট করল এবং রাস্তার দিকে এগিয়ে গেল। কিন্তু বেচারি মেঘার এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ভাগ্য তার জন্য আজকের দিনে অন্য কিছু বড় ভেবে রেখেছে। সেই তপ্ত রাস্তার ধারে একটি খুব অদ্ভুত এবং বুক কাঁপানো ঘটনা তার জন্য অধীর অপেক্ষায় ছিল, যা তার পুরো জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলেছিল। মেঘার চোখ থেকে পড়া জল এখন শুকিয়ে গিয়েছিল, কিন্তু শ্রেয়ার বাংলোয় হওয়া সেই অমানবিক অপমানের জ্বালা এখনও তার বুকে একটি ধারালো খঞ্জরের মতো বিঁধছিল। তপ্ত দুপুরে নিজের খটখটে স্কুটি চালাতে চালাতে তার মগজ শুধু এটাই ভাবছিল যে গরিবই এই দুনিয়ার সবচেয়ে বড় অভিশাপ কেন। সে তার ছোট ভাই রিয়ানের সেই শুকিয়ে যাওয়া মুখ মনে করে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে এই সব কিছু শুধু তার মঙ্গলের জন্য। তখনই শহরের একটি অত্যন্ত অভিজাত এলাকা দিয়ে যাওয়ার সময় তার নজর একটি বড় এবং আলিশান বাণিজ্যিক ভবনের বাইরে হওয়া একটি বিশাল হট্টগোলের উপর পড়ল। সেই কাঁচ আর স্টিলের তৈরি ঝকঝকে ভবনের বিশাল গেটের কাছে দুজন রুষ্টপুষ্ট এবং নির্দয় সিকিউরিটি গার্ড একজন অত্যন্ত দুর্বল, বৃদ্ধ আর জরাজীর্ণ মানুষকে খুব খারাপভাবে ধাক্কা দিচ্ছিল। সেই বৃদ্ধের কাপড় নোংরা আর ছেঁড়া ছিল, তার মুখে গভীর বলিরেখা ছিল এবং সেই রোদের কারণে তৃষ্ণা আর ক্লান্তিতে বেহাল লাগছিল। মনে হচ্ছিল যেন সে কোনো গৃহহীন মানুষ যে শুধু সামান্য ছায়া বা এক ঢোক জলের সন্ধানে সেখানে চলে এসেছে। চারপাশ দিয়ে যাওয়া দামি গাড়ি আর সেখান দিয়ে চলাফেরা করা সভ্য সমাজের মানুষদের মধ্যে কেউই দাঁড়িয়ে সেই গরিব মানুষটিকে সাহায্য করার কষ্টটুকু করেনি। মানুষ শুধু তাকে তুচ্ছ নজরে দেখছিল এবং কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। এই অমানবিক দৃশ্য দেখে মেঘার হৃদয় ভীষণভাবে কেঁপে উঠল। কিছুক্ষণ আগেই সে নিজেও এই ধরনের নিষ্ঠুর অবজ্ঞা আর অপমানের টেতো ঢোক গিলেছিল। তার মনে হল যেন সেই বৃদ্ধ সেই মুহূর্তে তার নিজেরই অসহায়ত্বের প্রতিচ্ছবি। মেঘা কোনো দেরি না করে নিজের স্কুটি কিনারে থামাল এবং দৌড়ে সেই জায়গায় পৌঁছে গেল। থেমে যান, আপনারা এগুলো কি করছেন? আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব নামের কোনো জিনিস অবশিষ্ট নেই? একজন এত দুর্বল মানুষের উপর হাত তুলতে আপনাদের লজ্জা করে না? মেঘা সেই কঠোর গার্ডদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল। গার্ডরা সেই সামান্য ডেলিভারি গালকে দেখে উপহাস করে বলল, এই মেয়ে, তুই তোর কাজ করার এখান থেকে যা। এই ভিখারিকে এখান থেকে তাড়ানো আমাদের কাজ, নয়তো সাহেব আমাদের বের করে দেবেন। মেঘার রাগের সাথে বলল, চাকরি বাঁচানোর মানে এটা নয় যে আপনারা আপনাদের মনুষ্যত্বই বিক্রি করে দেবেন। এই বলে সে সেই ভীত বৃদ্ধের কাঁপতে থাকা হাত ধরল এবং তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে সাহারা দিয়ে সেখান থেকে কিছুটা দূরে একটি গাছের ঘন ছায়ায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। মেঘা তখনই তার ব্যাগ থেকে জলের বোতল বের করল এবং সেই তৃষ্ণার্ত বৃদ্ধকে খাওয়াল। সেই বৃদ্ধ এক নিঃশ্বাসে সব জল পান করে নিল। তারপর মেঘা তার টিফিন থেকে রুটি বের করে তাকে খাওয়ার জন্য দিল। বৃদ্ধ তার ক্লান্ত চোখে সেই মেয়েটিকে খুব মনোযোগ দিয়ে দেখল এবং জিজ্ঞেস করল, মা, তুমি নিজে এত বিষণ্ণ আর ক্লান্ত লাগছ, তবুও আমার মতো একজন অচেনা ভিখারিকে সাহায্য কেন করলে? মেঘা একটি হালকা হাসির সাথে বলল, বাবা, ব্যথার কোনো রূপ বা রং হয় না। যে অপমান আর ব্যথা আমি আজ সহ্য করেছি, আমি একদমই চাই না যে অন্য কেউ তা সহ্য করুক। আপনি শুধু আমার অসুস্থ ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বলে সে তাদের সেখানে নিরাপদ রেখে নিজের পরবর্তী ডেলিভারিতে বেরিয়ে গেল। অন্যদিকে সেই সন্ধ্যায় শ্রেয়ার সেই আলিশান বাংলোয় তার বাগদানের উৎসবের রাজকীয় প্রস্তুতি পুরোদমে চলছিল। শ্রেয়া তার সম্পদ আর প্রতিপত্তির মিথ্যা অহংকার দেখানোর জন্য শহরের সবচেয়ে দামি পার্টির আয়োজন করেছিল। কিন্তু তার অহংকার এখনও শান্ত হয়নি। তার মন এখনও মেঘাকে কষ্ট দিতে চাইছিল। সে জেনে শুনে মেঘার ক্যাটারিং কোম্পানির ম্যানেজারকে ফোন করল এবং একটি অত্যন্ত ঘৃণ্য পরিকল্পনা করল, যাতে সে সেই গরিব মেয়েটিকে তার বাগদানের পার্টিতে একজন সামান্য পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ডেকে নিজের সব ধনী অতিথিদের সামনে প্রকাশ্যে বেইজ্জত আর লাঞ্ছিত করতে পারে। শ্রেয়ার মনে হয়েছিল সে টাকার জোরে যে কারো আত্মসম্মান পুরোপুরি গুড়িয়ে দিতে পারে, কিন্তু সে এই বিষয়ে একদমই বেখবর ছিল যে আজ রাত নাগাদ তাকদির তার অহংকারী খুব খারাপভাবে ভাঙতে চলেছিল। রাতের সময় ছিল। শ্রেয়ার বাংলো রং বেরঙের আলো, বিদেশি ফুল আর দামি মদের সুগন্ধে ম করছিল। শহরের সবচেয়ে নামী আর ধনী ব্যক্তিরা সেই চমৎকার বাগদানের পার্টিতে অংশ নিতে পৌঁছেছিলেন।
প্রত্যেকে রেশমি পোশাক আর মূল্যবান গয়নায় সজ্জিত ছিলেন। এরই চাকচিক্যের মাঝে মেঘা একটি সাধারণ ক্যাটারিং ইউনিফর্ম পরে হাতে একটি বড় ট্রে নিয়ে অতিথিদের এঁটো গ্লাস আর প্লেট তুলছিল। ক্যাটারিং ম্যানেজার তাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে আজ যদি সে কোনো ভুল করে তবে তার পুরো মাসের বেতন কেটে নেওয়া হবে। মেঘার মন সেই দমবন্ধ পরিবেশে একদমই লাগছিল না। কিন্তু তার ভাই রিয়ানের চিকিৎসার জন্য তাকে এই তেতোঢোক গিলতেই হতো। সে চুপচাপ নজর নিচু করে নিজের কাজ করছিল, যে তখনই শ্রেয়ার নজর তার ওপর পড়ল। শ্রেয়ার চোখে একটি শয়তানি চমক এলো। সে জেনে শুনে নিজের হাতে ধরা রেড ওয়াইনের ভর্তি গ্লাসটি মেঘার একদম কাছে গিয়ে ছেড়ে দিল। কাচের টুকরো আর লাল রঙের ওয়াইন মেঘার জুতো আর মেঝেতে বিশ্রীভাবে ছড়িয়ে পড়ল। মেঘা একদম ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলো। সে কিছু বলার আগেই শ্রেয়া পার্টির সব মিউজিক বন্ধ করিয়ে দিল এবং এত জোরে চিৎকার করল যে হলে থাকা প্রতিটি অতিথির নজর তাদের দুজনের ওপর স্থির হয়ে গেল। ওরে তুই, তোর মতো 2 পয়সার রাস্তাঘাট থেকে আসা মেয়ে এখানে কি করছিস? আমি তো তোকে দিনেই তোর আসল যোগ্যতা দেখিয়ে দিয়েছিলাম, তবুও তুই নির্লজ্জের মতো এখানেও চলে এলি। শ্রেয়া অত্যন্ত অপমানজনক সুরে বলল। মেঘা কাঁপতে কাঁপতে জবাব দিল, ম্যাডাম, আমাকে আমার কোম্পানি এখানে কাজ করার জন্য পাঠিয়েছে, আমি শুধু আমার কাজ করছি। শ্রেয়া জোরে হেসে নিজের ধনী বন্ধুদের দিকে তাকালো এবং বলল, দেখ এই ভিখারিনীর সাহস, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে মুখে মুখ করছে। শোনো সবাই, এগুলো সেই নোংরা নর্দমার কীট যারা আমাদের ফেলে দেওয়া এঁটো খেয়ে বাঁচে। এমন নীচ আর জঘন্য লোকেদের আমাদের মতো কুলীন আর সম্ভ্রান্ত সমাজের মাঝে কোনো কাজ নেই। এদের তো আমাদের এই চমৎকার মহলের বাইরে দাঁড়ানোরও অনুমতি থাকা উচিত নয়। পুরো হলে নীরবতা নেমে এলো। কিছু মানুষ মেঘার ওপর হাসছিল, তো কেউ কেউ তামাশা দেখার মতো চুপচাপ দাঁড়িয়েছিল। মেঘার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। তার আত্মসম্মান আরও একবার সবার সামনে ধুলোয় মিশে যাচ্ছিল। ম্যাডাম, দয়া করে আমাকে যেতে দিন, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। মেঘা কাঁদতে কাঁদতে তার হাত জোর করল। কিন্তু শ্রেয়ার অহংকার এখনও শান্ত হয়নি। সে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করে বলল, এই আবর্জনাকে ধাক্কা মেরে আমার বাড়ি থেকে বের করো, আর হ্যাঁ, একে এর কাজের একটা পয়সাও দিও না। গার্ডরা মেঘার দিকে এগোতেই যাচ্ছিল যে হঠাৎ প্রধান দরজায় একটি ভারী আর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থামো, এই মেয়েটিকে কেউ হাত লাগাবে না। এই কণ্ঠস্বর এতই শক্তিশালী ছিল যে শ্রেয়া এবং তার সব অতিথি একদম চমকে গিয়ে দরজার দিকে তাকাতে লাগল। দরজায় একজন অত্যন্ত প্রভাবশালী এবং বয়স্ক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি একটি খুব দামি আর চমৎকার বিজনেস স্যুট পরেছিলেন। তার পেছনে অনেক বডিগার্ড আর অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিলেন। সেই ব্যক্তির মুখে এক অদ্ভুত তেজ আর ক্ষমতার আভিজাত্য ছিল, কিন্তু যেমনই মেঘা তার সজল চোখে সেই ব্যক্তিকে দেখল, তার পায়ের তলার মাটি সরে গেল। তিনি আর কেউ নন, বরং সেই জরাজীর্ণ আর দুর্বল বৃদ্ধ ছিলেন যার প্রাণ মেঘা আজ দুপুরে কড়া রোদে বাঁচিয়েছিল। সেই ব্যক্তি শহরের সবচেয়ে বড় কর্পোরেট সাম্রাজ্যের একমাত্র মালিক এবং চেয়ারম্যান ছিলেন, আর সবচেয়ে বড় কথা, তিনি শ্রেয়ার হবু স্বামী অর্থাৎ বরের বাবা ছিলেন। চেয়ারম্যান সাহেব তার তীক্ষ্ণ এবং বিধিয়ে দেওয়া দৃষ্টি দিয়ে পুরো হলটি পর্যবেক্ষণ করলেন, এবং তারপর তার নজর শ্রেয়ার ওপর গিয়ে স্থির হল। শ্রেয়া তাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। সে দৌড়ে তার কাছে গেল এবং বলল, আঙ্কেলজি, আপনি এসে গেছেন, আমরা সবাই আপনার জন্যই অধীর অপেক্ষায় ছিলাম। দেখুন না, এই ছোট চাকরানিটা আমার পুরো পার্টির মজা মাটি করে দিল। কিন্তু চেয়ারম্যান সাহেব শ্রেয়ার দিকে কোনো খেয়ালই দিলেন না। তিনি ভারী এবং মাপা কদমে হাঁটতে হাঁটতে সরাসরি মেঘার কাছে গেলেন। তিনি নিজের স্যুটের পকেট থেকে একটি পরিষ্কার রুমাল বের করলেন এবং মেঘার চোখের জল মুছিয়ে দিয়ে অত্যন্ত ভালোবাসার সাথে বললেন, কেঁদো না মা, যাদের কাছে নিজের কোনো বিবেক নেই তাদের সামনে কখনো চোখের জল ফেলতে নেই। আজ যদি তুমি না থাকতে তবে হয়তো আমি বেঁচেও থাকতাম না। এটি শুনে শ্রেয়া এবং সেখানে থাকা প্রতিটি ব্যক্তির পায়ের তলার মাটি সরে গেল। চেয়ারম্যান সাহেবের মুখ থেকে এই শব্দগুলো শোনা মাত্রই পুরো হলে যেন এক মুহূর্তের জন্য সবার নিঃশ্বাস থমকে গেল। শ্রেয়ার মুখের রং পুরোপুরি উড়ে গিয়েছিল। তার চোখে অবিশ্বাস্য আর আতঙ্কের দৃশ্য পরিষ্কার ফুটে উঠছিল। সে তোতলাতে তোতলাতে এবং কাঁপতে থাকা স্বরে জিজ্ঞেস করল, আঙ্কেলজি, আপনি এটা কি বলছেন? এই মেয়েটি তো এক সামান্য চাকরানী। এই রাস্তাঘাটের মেয়ে আপনার প্রাণ কিভাবে বাঁচাতে পারে? নিশ্চয়ই এতে কোনো অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে।
চেয়ারম্যান সাহেব শ্রেয়ার দিকে ফিরে এক অত্যন্ত তীক্ষ্ণ, শীতল আর রাগে ভরা নজর দিলেন। তিনি পুরো হলে থাকা সমস্ত ধনী অতিথিদের সম্বোধন করে এক অত্যন্ত গম্ভীর ও ভারী গলায় বলতে শুরু করলেন, আপনারা সবাই আমাকে শহরের সবচেয়ে শক্তিশালী রেশকদার এবং ধনী ব্যক্তি হিসেবে সবাই চেনেন। আমার এক ডাকে শহরের সব কাজ হয়ে যায়, কিন্তু আজ দুপুরে ভাগ্য আমাকে এমন এক তিতা শিক্ষা দিল যা সম্পদের অন্ধ জৌলসে মানুষ প্রায় পুরোপুরি ভুলে যায়। আজ দুপুরে আমার গাড়ি মাঝরাস্তায় এক নির্জন জায়গায় খারাপ হয়ে গিয়েছিল এবং আমার ফোন আর মানিব্যাগও কোথাও পড়ে গিয়েছিল। আমি প্রচণ্ড রোদে তৃষ্ণা আর ভয়াবহ ক্লান্তিতে ছটফট করছিলাম। সাহায্যের একটা ছোট্ট আশায় আমি তোমাদেরই ওই নতুন আর ঝকঝকে কমার্শিয়াল বিল্ডিংয়ের কাছে পৌঁছেছিলাম, শ্রেয়া। কিন্তু তোমার ওই নিষ্ঠুর নিরাপত্তা রক্ষীরা আমাকে একজন সাধারণ ভিখারি ভেবে সেখান থেকে খুব বাজেভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। চেয়ারম্যান সাহেব একটা গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং মেঘার দিকে খুব সম্মানের সাথে ইশারা করে আগে বললেন, সেখান দিয়ে যাওয়া প্রতিটি দামি গাড়ি আর এই তথাকথিত সভ্য ও শিক্ষিত সমাজের প্রতিটি মানুষ আমাকে পুরোপুরি উপেক্ষা করে দিয়েছিল। তখন এই সাধারণ মেয়েটি, যাকে তোমরা সবাই এখানে নির্দয়ভাবে অপমান করছ, এক ফেরেশতা হয়ে আমার কাছে এলো। এ শুধু ওই দয়াহীন আর মূর্খ রক্ষীদের হাত থেকে আমাকে রক্ষাই করেনি, বরং নিজের অংশের মূল্যবান জল আর খাবারও আমাকে খাইয়ে দিয়েছিল। এ আমার সাহায্য এজন্য একদমই করেনি যে আমি কোনো খুব বড় বা ধনী লোক, বরং এজন্যে করেছে কারণ এর বুকে একটা সত্য, ন্যাক আর দয়ালু মানুষের হৃদয় ধরফর করে। এই পুরো কথা শুনে শ্রেয়ার বাবা আর হতে যাওয়া বরের মাথা লজ্জায় পুরোপুরি ঝুঁকে গেল। বর তৎক্ষণাৎ ভিড় থেকে বেরিয়ে সামনে এলো এবং নিজের বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমি খুব মর্মাহত যে আপনাকে এই সব অমানবিক ব্যবহার সহ্য করতে হল। শ্রেয়া, তোমার এই জঘন্য আর নিষ্ঠুর আচরণ আজ আমাকেও সবার সামনে খুব লজ্জিত করেছে। শ্রেয়া এখন পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে তার হাত থেকে সবকিছু খুব দ্রুত ফসকে যাচ্ছে। সে নিজের কৃত্রিম চোখের জল ফেলে চেয়ারম্যান সাহেবের পা ছোঁয়ার চেষ্টা করল আর খুব করুণভাবে বিড়বিড় করে বলল, আঙ্কেলজি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি একদমই জানতাম না যে ওই জীর্ণ অবস্থার মানুষটি আপনি ছিলেন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব দ্রুত পেছনে সরে গিয়ে অত্যন্ত কড়া আর ভয়ানক গলায় জবাব দিলেন, তোমার সবচেয়ে বড় ভুল এটা নয় যে তুমি আমাকে আমার পোশাকের কারণে চিনতে পারোনি। তোমার সবচেয়ে বড় আর ঘৃণ্য ভুল হলো এই যে তুমি একজন অসহায় মানুষকে সবার সামনে অপমান করেছ। তোমার ভেতর ইনসানিয়াত বা মনুষ্যত্ব নামের কোনো জিনিস অবশিষ্ট নেই। তুমি সম্পদের মিথ্যা নেশায় এতটাই অন্ধ হয়ে গেছ যে তোমার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি গরিব মানুষকে পোকামাকড়ের সমান মনে হয়। যে ঘরের ভিত্তি অহংকার, নিষ্ঠুরতা আর অন্যের ঘোর অপমানের ওপর টিকে আছে, সেই ঘরে আমি আমার একমাত্র ছেলের বিয়ে কোনো অবস্থাতেই কখনো করতে পারি না। এটা একটা খুব বড় আর চরম আঘাত ছিল। চেয়ারম্যান সাহেব আর কোনো কথা না শুনে সেই মুহূর্তেই নিজের পকেট থেকে বাগদানের সেই বহুমূল্য আংটিটি বের করলেন, যা তিনি বিশেষভাবে শ্রেয়ার জন্য বানিয়েছিলেন, এবং সেটি এক ঝটকায় মার্বেলের মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন। আমি এই অন্তঃসার শূন্য সম্পর্ক এই মুহূর্তে আর সবার সামনে পুরোপুরি শেষ করছি, তিনি ঘোষণা করলেন। আংটিটি মেঝেতে পড়তেই যে শব্দ তৈরি হলো তা শ্রেয়া আর তার বাবার সমস্ত অহংকারকে এক ঝটকায় চুরমার করে দিল। পুরো হলে এমন একটা নীরবতা নেমে এলো যেন কেউ হঠাৎ সময়কেই থামিয়ে দিয়েছে। শ্রেয়া, যে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজেকে কোনো রানীর চেয়ে কম মনে করছিল না, এখন সেই মেঝেতেই হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার ধনী বন্ধুরা, যারা মেঘার অপমানে হাসাহাসি করছিল, এখন তারা নজর এড়িয়ে একে একে সেখান থেকে সরতে শুরু করেছিল। শ্রেয়ার বাবা, যার সমাজে খুব বড় নাম আর প্রভাব ছিল, আজ নিজেরই মেয়ের মূর্খতা আর অহংকারের কারণে সবার সামনে বুড়িভাবে লজ্জিত হয়ে গিয়েছিলেন। তিনি চেয়ারম্যান সাহেবের সামনে হাত জোড় করলেন, অনুনয় করলেন, ক্ষমা চাইলেন, কিন্তু চেয়ারম্যান সাহেব একবার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা পাথরের রেখা ছিল। তিনি নিজের মুখ ফিরিয়ে নিলেন এবং শ্রেয়ার বাবার কোনো যুক্তি শুনতেই পরিষ্কার অস্বীকার করে দিলেন। কর্মের ফল কত দ্রুত আর কত নির্মমভাবে পাওয়া যায় তা আজ সেই আলিশান বাংলোয় উপস্থিত প্রতিটি মানুষ নিজের চোখে দেখছিল।
সম্পদের নেশা যখন টুটে যায় তখন মানুষকে তার আসল আর ভয়াবহ সত্যের মুখোমুখি হতেই হয়। যে শ্রেয়া কিছু ঘণ্টা আগে মেঘাকে হাঁটু গেড়ি বসতে বাধ্য করেছিল, আজ সে নিজেই নিজের হাঁটুতে বিবশ আর লাচার হয়ে বসেছিল। চেয়ারম্যান সাহেব তারপর নিজের পুরো মনোযোগ মেঘার দিকে ঘুরিয়ে নিলেন। তিনি নিজের একজন অ্যাসিস্ট্যান্টকে ইশারা করলেন, যে তৎক্ষণাৎ একটি চেয়ার নিয়ে এলো। চেয়ারম্যান সাহেব মেঘাকে অত্যন্ত স্নেহ আর সম্মানের সাথে সেই চেয়ারে বসালেন। মেঘা এখনও থতমত খেয়েছিল। সে বুঝতে পারছিল না যে এসব কি আর কিভাবে হচ্ছে। মা, তুমি এখন একদমই ঘাবড়াও না। তুমি আজ আমার ওপর যে এহসান করেছ তা আমি সারা জীবন ভুলতে পারব না। চেয়ারম্যান সাহেব নিজের গম্ভীর কিন্তু মমতা ভরা গলায় বললেন, আমি তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই। তুমি এত কম বয়সে এত পরিশ্রম কেন করছ? তোমার পরিবারে আর কে কে আছে? মেঘা নিজের ছলছল চোখে ওনাকে দেখল এবং তারপর কাঁপা গলায় নিজের পুরো কাহিনী শোনাতে শুরু করল। সে জানানো যে কিভাবে তার বাবা মা মারা যাওয়ার পর সে আর তার ছোট ভাই রিয়ান একে অপরের সাহারা হয়েছে। সে জানালো যে রিয়ানের অবস্থা কতটা গুরুতর আর তার হার্টের বড় অপারেশনের জন্য তার কতটা টাকার খুব জরুরি প্রয়োজন। মেঘার যন্ত্রণাদায়ক গল্প শুনে চেয়ারম্যান সাহেবের চোখেও জল চলে এলো। ব্যাস মা, এখন তোমার আর কাঁদার বা পারেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। চেয়ারম্যান সাহেব মেঘার মাথায় নিজের হাত রেখে একজন বাবার মতো বললেন, আজ থেকে রিয়ান শুধু তোমার ভাই নয়, বরং আমার পরিবারের অংশ। তার চিকিৎসার পুরো খরচ, তা সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে হোক বা বিদেশে, আমার কোম্পানি বহন করবে। তাকে দুনিয়ার সবচেয়ে ভালো ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হবে। এটা শুনতেই মেঘার চোখ দিয়ে খুশির জল বইতে শুরু করল। সে চেয়ারম্যান সাহেবের পা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু তিনি তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। না মা, পা তো আমার তোমার ছোঁয়া উচিত, কারণ তুমি আমাকে মনুষ্যত্বের সেই অমূল্য পাঠ পড়িয়েছ যা আমি হয়তো ভুলে গিয়েছিলাম। তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন, আর শুধু তাই নয়, তোমার মতো সৎ, পরিশ্রমী আর দয়ালু মেয়ের জায়গা এই ইটো বাসনতলা বা তপ্ত রোদে ডেলিভারি করা একদমই নয়। তুমি আজ থেকে আমার কোম্পানিতে একটি খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করবে, এটা আমার ওয়াদা। চেয়ারম্যান সাহেবের এই অপ্রত্যাশিত আর বিশাল হৃদয়ের প্রস্তাব শুনে মেঘার মনে হলো যেন সে কোনো খুব সুন্দর আর জাদুকরী স্বপ্ন দেখছে। তার চোখ দিয়ে বয়ে চলা অবিশ্বাস আর অপার খুশির জল থামার নামই নিচ্ছিল না। যে ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সে দিন রাত এক করছিল, রাস্তায় রাস্তায় ধাক্কা খাচ্ছিল আর না জানি কত মানুষের খোঁটা আর অমানবিক অপমান সহ্য করছিল, আজ সেই ভাইয়ের সুস্থতার পথ এই অলৌকিক উপায় খুলে যাবে, এটা সে তার অতি কল্পনাতেও ভাবেনি। সে নিজের দুই হাত জোর করে চেয়ারম্যান সাহেবকে ভগবানের মতো দেখল এবং রুদ্ধ কণ্ঠে বলল, স্যার, আমার কাছে আপনার এই মহান উপকারের বদলা চোকানোর মতো কোনো শব্দ নেই। আপনি আজ শুধু আমার ভাইয়ের জীবনই বাঁচাননি, বরং আমাকে এমন একটা নতুন জীবন দিয়েছেন যার ব্যাপারে আমি ভাবতেও পারতাম না। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি আমার পুরো পরিশ্রম, নিষ্ঠা আর সততার সাথে আপনার কোম্পানিতে কাজ করব আর আপনার এই ভরসাকে কখনো টুটতে দেব না। চেয়ারম্যান সাহেব খুব স্নেহের সাথে হেসে সায় দিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের মুখ্য সেক্রেটারিকে নিজের কাছে ডাকলেন এবং অত্যন্ত কড়া আর স্পষ্ট আদেশ দিয়ে বললেন, এক্ষুনি এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় আর সেরা হসপিটালের ডিরেক্টরকে ফোন লাগাও। ওনাকে বলো যে রিয়ানের জন্য হসপিটালের সবচেয়ে ভালো ভিআইপি সুইট যেন এক্ষুনি তৈরি করা হয়। দুনিয়ার সবচেয়ে যোগ্য আর অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের একটি বিশেষ টিমকে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দাও। টাকার কোনো চিন্তাই হওয়া উচিত নয়। ওই বাচ্চার যেন একটু আঁচও না লাগে। সেক্রেটারি এক পলক দেরি না করে তৎক্ষণাৎ ফোন করলেন এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করতে শুরু করলেন। এরপর চেয়ারম্যান সাহেব শ্রেয়া আর তার বাবার দিকে এক শেষ অত্যন্ত শীতল আর অবজ্ঞাপূর্ণ নজর দিলেন। শ্রেয়া এখনও মাটিতে বসে ফুপিয়ে কাঁদছিল। তার সমস্ত মিথ্যা গর্ব, তার সমস্ত সম্পদের জৌলস আর তার জঘন্য অহংকার আজ তার নিজেরই ঘরের চৌকাঠে বুড়িভাবে পিষ্ট হয়ে গিয়েছিল। চেয়ারম্যান সাহেব খুব শান্ত কিন্তু বিধে যাওয়া গলায় বললেন, সম্পদ মানুষকে শুধু সুখ সুবিধা দিতে পারে, কিন্তু সংস্কার, মনুষ্যত্ব আর চরিত্র কখনো কোনো বাজারে কেনা যায় না। তুমি আজ যা কিছু হারিয়েছ তা শুধু আর শুধুই তোমার নিজের নিজ কর্মের ফল। এই বলে চেয়ারম্যান সাহেব মেঘাকে নিজের সাথে চলার ইশারা করলেন।
তারা পুরো সম্মানের সাথে মেঘাকে নিজের সাথে নিয়ে সেই দমবন্ধ করা আর অহংকারে মোড়া প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেলেন। পেছনে পড়ে থাকল শুধু নীরবতা, অনুশোচনা আর সারা জীবনের জন্য ভেঙে যাওয়া একটি অহংকারী পরিবার। চেয়ারম্যান সাহেবের আলিশান গাড়ি মেঘাকে নিয়ে সোজা সেই ভাঙাচোরা সরকারি হাসপাতালের দিকে রওনা দিল, যেখানে রিয়ান জীবন মৃত্যুর সাথে লড়ছিল। রাস্তা জুড়ে মেঘার বুক দুরুদুরু করে কাঁপছিল, কিন্তু এবার এই ধরফরানি কোনো ভয় বা অসহায়ত্বের নয়, বরং এক অসীম আশা আর নতুন জীবনের ছিল। হাসপাতালে পৌঁছতেই চেয়ারম্যান সাহেবের অ্যাডভান্স মেডিকেল টিম রিয়ানকে তৎক্ষণাৎ নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নিল এবং তাকে অত্যন্ত সুরক্ষিতভাবে শহরের সবচেয়ে দামি আর অত্যাধুনিক মাল্টিস্পেশালিটি হাসপাতালে শিফট করে দেওয়া হলো। যখন মেঘা নিজের প্রিয় ভাইকে একটি চমৎকার ভিআইপি রুমে আধুনিক মেশিন আর শহরের সবচেয়ে বড় ডাক্তারদের তত্ত্বাবধানে দেখল, তখন তার মনে হল যেন তার জীবনের সবচেয়ে বড় আর ভারী বোঝা কেউ চিরদিনের জন্য নামিয়ে দিয়েছে। পরের দিনই রিয়ানের সেই জটিল আর ঝুঁকিপূর্ণ অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হল। ডাক্তাররা যখন অপারেশন থিয়েটার থেকে বাইরে এসে এই খুব বড় সুখবর দিলেন যে রিয়ান এখন পুরোপুরি বিপদমুক্ত এবং খুব দ্রুত এক সাধারণ ও সুস্থ জীবন কাটাতে পারবে, তখন মেঘা খুশিতে সেখানেই মেঝেতে বসে 2 হাত জোর করে সেই অদৃশ্য ঈশ্বরকে আর চেয়ারম্যান সাহেবকে বারবার ধন্যবাদ দিতে লাগল। তার জীবনের সবচেয়ে ভয়ানক আর অন্ধকার রাত এখন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছিল, আর এক খুব উজ্জ্বল, সোনালি আর প্রত্যাশায় ভরা সকাল তার সামনে নিজের 2 হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। আজ মন্দের উপর ভালোর আর অহংকারের উপর মনুষ্যত্বের এক খুব বড় জয় হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই রিয়ান পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করেছিল। তার মুখে ফিরে আসা সেই মিষ্টি হাসি মেঘার জীবনের সবচেয়ে বড় আর অমূল্য সম্পদ ছিল। অন্যদিকে মেঘার নিজের জীবনও পুরোপুরি বদলে গিয়েছিল। ডেলিভারি ব্যাগ আর ভাঙা স্কুটির জায়গা এখন একটি চমৎকার কর্পোরেট স্যুট আর কোম্পানির একটি দারুণ গাড়ি নিয়ে নিয়েছিল। চেয়ারম্যান সাহেব নিজের করা ওয়াদা খুব সততার সাথে পালন করেছিলেন এবং মেঘাকে নিজের কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ম্যানেজার বানিয়ে দিয়েছিলেন। মেঘাও নিজের কঠোর পরিশ্রম, কুশাগ্র বুদ্ধি আর অটুট নিষ্ঠা দিয়ে খুব কম সময়ে নিজেকে সেই পদের জন্য পুরোপুরি যোগ্য প্রমাণ করে দেখিয়েছিল। চেয়ারম্যান সাহেব তাকে শুধু নিজের একজন কর্মচারী নয়, বরং নিজের মেয়ের মতো অসীম ভালোবাসা আর সম্মান দিতেন। পুরো অফিসে মেঘা নিজের সততা আর দয়ালু স্বভাবের জন্য প্রতিটি কর্মচারীর মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্যদিকে শ্রেয়া আর তার ঘমণ্ডী পরিবারের অবস্থা পুরোপুরি শোচনীয় হয়ে গিয়েছিল। চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক টুটে যাওয়া আর বাগদানের সেই রাতে হওয়া হুলস্থুলের পর পুরো সমাজে আর ব্যবসা জগতে তাদের খুব বাজেভাবে বদনাম হল। অনেক বড় বিনিয়োগকারীরা তাদের প্রজেক্ট থেকে নিজেদের হাত গুটিয়ে নিল। এতে তাদের পুরো ব্যবসায়িক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। শ্রেয়ার সেই সমস্ত অহংকার, যা অন্যকে ছোট দেখানোতেই নিজের মিথ্যা শান মনে করত, আজ তার নিজেরই ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিজের চমৎকার শীতাতপ নিয়ন্ত্রিত অফিসের একটি খুব বড় কাচের জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে মেঘা প্রায়ই সেই তপ্ত দুপুরের কথা মনে করত। সেটা ভেবে অবাক হতো যে কিভাবে এক মুহূর্তের নেওয়া তার সেই সিদ্ধান্ত, যখন সে নিজের অপমান আর কষ্ট সরিয়ে রেখে এক অচেনা আর জীর্ণ বৃদ্ধের সাহায্য করার সংকল্প করেছিল, তা তার পুরো ভাগ্যই বদলে দিয়েছিল। মেঘা নিজের অফিসের টেবিলে রাখা রিয়ানের হাসিমুখের ছবিটির দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নেয় এবং ঈশ্বরের ধন্যবাদ জানায়। সে নিজের পরিশ্রমের কামাই থেকে একটা ছোট্ট ফাউন্ডেশনও শুরু করেছিল, যা ওই গরিব আর অসহায় শিশুদের বিনামূল্যে চিকিৎসার পুরো খরচ বহন করত, যাদের বাবা মা দামি হাসপাতালের বিল মেটাতে পুরোপুরি অসমর্থ ছিল। একজন সাধারণ ডেলিভারি গার্ল থেকে নিয়ে একজন অত্যন্ত সফল আর দয়ালু কর্পোরেট লিডার হওয়ার মেঘার এই অদ্ভুত সফর শুধু তার নিজের জয় ছিল না, বরং এটি পুরো মানবতা আর নিঃস্বার্থ প্রেমের এক খুব বড় আর ঐতিহাসিক বিজয় ছিল। বন্ধুরা, মেঘার এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের এই খুব বড় শিক্ষা দেয় যে আমাদের দ্বারা নিঃস্বার্থভাবে করা কোনো ছোট নেক কাজ কখনো বৃথা যায় না, বরং তা সঠিক সময়ে বহু গুণ হয়ে আমাদের কাছে ফিরে অবশ্যই আসে। আমার ব্যক্তিগতভাবে এটাই মানা যে জীবনের সত্যিকারের সফলতা আর ধন আমাদের ব্যাংক ব্যালেন্স বা দামি পোশাক দিয়ে নয়, বরং আমাদের হৃদয়ের সেই করুণা দিয়ে, যা আমরা কোনো অসহায় মানুষের প্রতি দেখাই। যখন আমরা অহংকার ত্যাগ করে ইনসানিয়াতকে আলিঙ্গন করি, তখনই ঈশ্বর
আমাদের জন্য এমন অলৌকিক পথ খোলেন যার কথা আমরা কখনো কল্পনাও করিনি।